বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান, প্রভাষক আইসিটি, গিনেদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের ন্যায় আজকেও তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত। আমি এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকে যা রেখেছি সেটি হচ্ছে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়। আজকের টপিকটি আমি রেখেছি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটার প্রাথমিক যে বিষয়গুলো, আমরা অ্যালগরিদম কিভাবে তৈরি করব, ফ্লোচার্ট কিভাবে তৈরি করব, সেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে একটু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। নেক্সট টাইমে আমরা নেক্সট ক্লাসে আমরা কিভাবে অ্যালগরিদম তৈরি করছি সেটা আমরা দেখব, কীভাবে ফ্লোচার্ট তৈরি করা হচ্ছে সেটা আমরা দেখব। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও, কমেন্ট বক্সে নিজেদের নাম, রোল, শাখা এগুলো লিখে দাও। আর যারা এই ক্লাসে এখনও যুক্ত হতে পারেনি তাদেরকে যুক্ত হওয়ার জন্য একটু অনুরোধ করো বা আহ্বান করো বা একটু তাদেরকে জানিয়ে দাও। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি অ্যালগরিদম। তো অ্যালগরিদম কাকে বলে সেটা আমরা, অ্যালগরিদমের আরেকটা নাম রয়েছে সিদ্ধান্ত ক্রম। তো যাই হোক, অ্যালগরিদম হচ্ছে এটি একটি বর্ণনা নির্ভর, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে, এবং সেটা কি বর্ণনা আকারে, বর্ণনা আকারে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে আমরা বলতে পারি অ্যালগরিদম। তাহলে আমরা সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে, সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। তাহলে আমরা বললাম যে সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। তাহলে আমরা বলছি যে অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হচ্ছে কি বর্ণনা নির্ভর। বর্ণনা এখানে থাকতে হবে, আর এখানে আমরা বলছি বর্ণনা নির্ভর। কিন্তু বর্ণনা নির্ভর হলেও কি হবে, সেই বর্ণনাটা হবে ধাপে ধাপে, সুশৃঙ্খল ধাপে ধাপে, সুশৃঙ্খল ধাপে ধাপে কোনো সমস্যা যদি বর্ণনা ভিত্তিক আকারে সমাধান করা হয় তাহলে সেটাকে বলা হবে অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম এর নামটি সর্বপ্রথম কার নামে চলে এসেছে? মুসলিম গণিতবিদ আল খোয়ারিজমি বা আল খারিজমি এর নাম অনুসারে কিন্তু এই অ্যালগরিদমের নামটি চলে এসেছে। এটি তাহলে অ্যালগরিদম শব্দটি কোথা থেকে এসেছে? মুসলিম গণিতবিদ আল খোয়ারিজমি থেকে এসেছে। তাহলে অ্যালগরিদমের সংজ্ঞাটা আমরা বলবো। অ্যালগরিদমটা তাহলে কিসের ভিত্তিক? বর্ণনা ভিত্তিক। সমস্যার সমাধান করব আমরা চিত্র ভিত্তিক, কিন্তু বর্ণনা ভিত্তিক যদি কোনো আমরা সমস্যার সমাধান করে থাকি ধাপে ধাপে, সুশৃঙ্খল ধাপে ধাপে, তাহলে সেটি হবে আমাদের অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম রচনার কিছু শর্ত আছে এবং নিয়ম আছে। প্রথমে একটি প্রোগ্রাম যে আমরা তৈরি করব বা অ্যালগরিদম তৈরি করব, সেই প্রোগ্রামের বিষয় নির্ধারণ করতে হয়। আমি কি করব, বিষয়টির একটি শিরোনাম থাকতে হবে। তাহলে প্রথমের কাজ হচ্ছে বিষয় নির্ধারণ করা, তারপরে বিষয়টির একটি শিরোনাম দেওয়া, তারপরে সেটিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। তাহলে প্রথমত কাজ হচ্ছে একটি বিষয় নির্ধারণ করতে হবে। আমি যে অ্যালগরিদমটা তৈরি করছি সেটার বা প্রোগ্রাম, সেটার একটা বিষয় নির্ধারণ করতে হবে, তারপরে সেটির একটি শিরোনাম দিতে হবে, তারপরে সেগুলোকে কি করতে হবে, বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলোকে পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে সাজাতে হবে। এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের কিছু শর্ত বা নিয়ম। প্রথমেই আমরা যে কথাটা বললাম যে
একটা বিষয় দিতে হবে, তারপরে শিরোনাম, প্রথমেই আমাদের কি বিষয় নির্ধারণ করতে হবে, তারপরে শিরোনাম দিতে হবে, তারপরে সেইটা নিয়ে পর্যায়ক্রমিক বিশ্লেষণ করে সেই সিদ্ধান্তগুলোকে ধারাবাহিকভাবে সাজাইতে হবে। এই হচ্ছে কাজ। তা আমরা যখন অ্যালগরিদম করব, সেটা কিন্তু আমরা বলছি ধাপে ধাপে, যেমন ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, এরকম ধাপে ধাপে। কিন্তু সেই ধাপের ভেতরে যে কথাগুলো আমরা লিখবো, সেই কথাগুলো কি করব আমরা একটু সহজ, স্পষ্ট, সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করব। অল্প কথার মধ্যেই যেন আমরা সেই মূল বিষয়টা, মূল কথাটা ফুটিয়ে তুলতে পারি, সেই বিষয়টাকে আমরা লক্ষ্য রাখবো সবসময়। তো যাই হোক, অ্যালগরিদম আমরা এখান থেকে হয়তো আমরা অ্যালগরিদম যখন করব, তখন হয়তো আমরা বলতে পারবো যে আসলে কি, কোনটা অ্যালগরিদম, কোনটা ফ্লো চার্ট। এরপরে আমরা চলে যাচ্ছি ফ্লো চার্টে। ফ্লো চার্ট হচ্ছে প্রবাহ চিত্র। এই হচ্ছে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। তাহলে কাকে বলে, কাকে বলে এটা যদি আমরা বলি, যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম, যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা প্রোগ্রাম, কোন সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে, তার গতিধারা নির্ধারণ করা হয়। তার গতিধারা নির্ধারণ করা হয়, তাকে ফ্লোচার্ট বলে। তাহলে আমরা বলছি যে যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে, তার গতিধারা নির্ধারণ করা হয়, তাকে ফ্লোচার্ট বলে। তাহলে ফ্লোচার্ট কিন্তু চিত্র নির্ভর। ফ্লোচার্ট কি চিত্র নির্ভর। ফ্লোচার্ট চিত্র নির্ভর। আমরা কিছুক্ষণ আগে বললাম যে অ্যালগরিদম বর্ণনা নির্ভর, ফ্লোচার্ট চিত্র নির্ভর। ফ্লোচার্ট চিত্র নির্ভর। চিত্রের মাধ্যমে ধাপে ধাপে, চিত্রের মাধ্যমে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে আমরা বলবো ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এই হচ্ছে দুটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি যারা এখনো শেয়ার করোনি, শেয়ার করে দাও। সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট আর একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। তা আমরা এখানে বললাম যে ফ্লোচার্ট কাকে বলে, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে, তার গতিধারা নির্ধারণ করা হয়, তাকে ফ্লোচার্ট বলা হয়। আমরা বলছি ফ্লোচার্ট চিত্র নির্ভর। চিত্রের মাধ্যমে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে আমরা বলবো ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট দুই ধরনের, একটা সিস্টেম ফ্লোচার্ট আর একটি হচ্ছে একটি সিস্টেম ফ্লোচার্ট, অন্যটি প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টাতে যাচ্ছি সেটি আমাদের একটু বহু নির্বাচনী প্রশ্নের জন্য, অথবা আমরা যে ফ্লোচার্ট তৈরি করব, সেই ফ্লোচার্ট তৈরি করতে কোন কোন চিত্র প্রয়োজন হচ্ছে, সেগুলো কিন্তু আমরা একটু এখানে এক নজর দেখে নেব। সেই তা তোমাদের একটি বিষয় সর্বশেষে আমি বলবো সেটি, তো সিস্টেম ফ্লোচার্টে কোন কোন প্রতীক আমরা মনে রাখবো। সিস্টেম ফ্লোচার্টে কিছু চিত্র আমরা মনে রাখবো। অনেকগুলো চিত্র রয়েছে, সেই অনেকগুলোর মধ্য থেকে বহু নির্বাচনীতে কোনগুলো আসতে পারে সেগুলো আমার ধারণা মতে, বা যেগুলো আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়,
সেগুলো এখানে আমি তুলে ধরছি, সবগুলো তোমরা একটু বইয়ে দেখে নিবা। তো আমরা প্রক্রিয়াকরণের জন্য, এটা প্রক্রিয়াকরণের জন্য, প্রসেসিং এর জন্য, এটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্টের আয়তাকার আকৃতির। তারপরে এটাকে আমরা কলেট বা সংযুক্তি বলতে পারি, কলেট বা সংযুক্তি। এগুলো বহু নির্বাচনের জন্য দিচ্ছি। তারপরে এটা মার্জ বা একত্রীকরণ, একত্রীকরণ। তারপরে এরকম গোল, এটা কানেক্টর। তাহলে প্রক্রিয়াকরণ, কলেট বা সংযুক্তি, মার্জ বা একত্রীকরণ, কানেক্টর, এই কয়েকটি দিলাম। আরো কয়েকটি দিব আমরা। প্রক্রিয়াকরণ আয়তাকার আকৃতির, কলেট বা সংযুক্তি, মার্জ বা একত্রীকরণ, কানেক্টর, এই কয়েকটি এখানে দিয়েছি, 4টি। আমরা আরো 2-1টি দেখব। জায়গা সংকুলনের কারণে আমরা এখানে মুছে দিতে হচ্ছে বারবার। হ্যাঁ, তো এখন তারপরে আমরা এরকম একটি দেখতে পাচ্ছি, যেটাকে শর্টিং বা সাজানো বলা হয়, শর্টিং বা সাজানো। এটি আমরা মনে রাখবো। ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা এটা ইনপুট আউটপুট, ইনপুট অর আউটপুট, এটি আমরা এতও দেখব। তারপরে আমরা সামিং জাংশন, একটি গুরুত্বপূর্ণ এরকম একটি সামিং জাংশন, যেটাকে আমরা সামিং জাংশন, এখানে এটি গুরুত্বপূর্ণ সামিং জাংশনটা। আর এরকম একটা আছে যেটাকে বলা হচ্ছে অর, এটাকে বলা হচ্ছে অর। তাহলে আমরা কিন্তু মনে রাখবো সামিং জাংশন, শর্টিং বা সাজানো বহু নির্বাচনের জন্য, কলেট বা সংযুক্তি, এগুলো একটু বেশি করে মনে রাখার চেষ্টা করব। তো যাই হোক, একটি আমরা শর্টিং বা সাজানো লিখছি, আর একটি ইনপুট আউটপুট লিখছি, এখানে সামিং জাংশন লিখছি, আর একটি লিখছি আমরা অর। এখানে মোটামুটি 8টি প্রতীক আমরা বহু নির্বাচনের জন্য মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম ফ্লো চার্টে যে সমস্ত প্রতীক ব্যবহার করা হয় তার বেশিরভাগই আমাদের ফ্লো চার্ট তৈরি করতে ব্যবহার করা হয়। তো এবার প্রোগ্রাম ফ্লো চার্টের চিত্র, প্রোগ্রাম ফ্লো চার্টের চিত্র সমূহ, এগুলো সব প্রতিটাই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার প্রক্রিয়াকরণ। 1 নাম্বার যদি আমরা বলি, তাহলে এই প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণের জন্য, প্রক্রিয়াকরণ এইটার জন্য আমি কোনটা ব্যবহার করব? প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার আকৃতির, আয়তাকার আকৃতির প্রতীকটাকেই আমরা প্রক্রিয়াকরণ বলা হয়। যখন প্রসেসিং করতে হবে, প্রসেসিং করার জন্য এটা, বা প্রক্রিয়াকরণের জন্য 2 নম্বর ইনপুট, মান গ্রহণ এবং নির্গমন, গ্রহণ নির্গমন বা ইনপুট আউটপুট, এটা হচ্ছে আমাদের আয়তাকার আকৃতির প্রতীক। 3 নম্বর ওভালের মতো, এখানে জাস্ট আমরা ওভাল একটু দেখে নিই। মনে করো এটা এমন হয়ে গেল, শুরু শেষ,
স্টার্ট এন্ড ওভালের মতো একটু গোল হয়ে গেল, এটা জাস্ট ওভাল ডিম্বক আকৃতির, এটা ডিম্বক আকৃতির, এটা সামুদ্রিক আকৃতির। হয়তো এরপরে আমরা সিদ্ধান্ত প্রতীক, সিদ্ধান্ত প্রতীকটা হচ্ছে আমাদের এরকম, এরকম। তাহলে এটি দিয়ে আমাদের ইনপুট আউটপুটের বিষয়, প্রক্রিয়াকরণের বিষয়টা দিয়ে আয়তাকার আকৃতির প্রতীক, গ্রহণ নির্গমন বা ইনপুট আউটপুট যেটা সেটাকে আয়তাকার সামুদ্রিক আকৃতির। 2 নাম্বারটা হচ্ছে আমাদের সামুদ্রিক আকৃতির, 3 নাম্বারটা ওভাল আকৃতির বা ডিম্বক আকৃতির, যেটা দিয়ে শুরু এবং শেষ, স্টার্ট এন্ড। সিদ্ধান্ত প্রতীক যেটা আমরা বলছি হীরক আকৃতির, এটা কিন্তু হীরক আকৃতির, হীরক আকৃতির, এটা হচ্ছে হীরক আকৃতির। হীরক আকৃতির প্রতীকটা ব্যবহার করে আমরা একটি প্রশ্ন করব যে ছোট কি বড়, এরকম হ্যাঁ বা না, এরকম ইয়েস অর নো, এরকম উত্তর আমরা পাবো হীরক আকৃতির দিয়ে। তারপরে আমাদের এখানে 5 নাম্বারটা আছে সংযোগ প্রতীক আছে। সংযোগ প্রতীকটা গোল, একবারে গোল, কিন্তু এটা আসলে গোল হয় না, একটু আসলে আমি চিত্রে অতটা দক্ষ না বা অথবা প্র্যাকটিসও করা হয় না, এই জন্য হয়তো আমার কাছে এরকমটা হচ্ছে। সংযোগ, তো এই হচ্ছে আমাদের 5টি প্রতীক। তাহলে আমাদের এখানে সংযোগ প্রতীক দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি 5 নাম্বার গেল, 6 নাম্বারে কি দেখা যায়। 6 নম্বরে আমরা দেখব লুপ। লুপটা আমার এরকম 6টা ভুজ থাকবে। এরকম 6টা ভুজ থাকবে ষড়ভুজ আকৃতির, এটি আমাদের। তারপরে 7 নাম্বার সাব রুটিন। সাব রুটিনটা আমাদের বহু নির্বাচনী থাকতে পারে। সাব রুটিনটা হচ্ছে আমাদের এরকম, এরকম সাব রুটিনটা, এটা আমাদের সাব রুটিন। 8 নাম্বার আমরা প্রবাহ দিকগুলোর কথা জানি, হ্যাঁ, আমরা এগুলোকে প্রবাহ দিক বলছি। এগুলো দিয়ে আসলে কোন দিক থেকে কোন দিকে গতিধারা নির্ধারণ করা হয়, আর উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে নাকি ডান থেকে বামে নাকি বাম থেকে ডানে, এরকম। 9 নাম্বার আমরা গণনা বা টিকা প্রতীক নামে যেটা বলি, গণনা বা টিকা প্রতীক, এটি আমাদের বহু নির্বাচনের জন্য আছে। তো এটা হচ্ছে আমাদের এরকম, এটা হচ্ছে আমাদের। তো এখান থেকে আমরা বেশি করে বহু নির্বাচনের জন্য মনে রাখবো 7 নাম্বার যেটা সাব রুটিন, আর 9 নাম্বার গণনা বা টিকা প্রতীক। আর বাকিগুলো কিন্তু আমরা প্রতিটি ব্যবহার করব, কারণ আমরা শুরু একটি ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের শুরু বা শেষ করতে হয়, সেটার জন্য ওভাল বা ডিম্বক আকৃতির প্রতীক আমরা ব্যবহার করব। 2 নম্বরে আমরা ব্যবহার করব ইনপুট নেওয়ার জন্য, এবং ইনপুট বলতে আমাদের মান গ্রহণ করার জন্য উপাত্ত গ্রহণ, যেটা আমাদের সামুদ্রিক আকৃতির। অনুরূপভাবে ইনপুট নিলে তার একটা আউটপুটও আমাদের থাকে, সেই ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমরা সামুদ্রিক আকৃতির প্রতীক, যেটাকে আমরা গ্রহণ এবং নির্গমন প্রতীক বলছি। তারপরে আমরা বলছি প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের জন্য আয়তাকার আকৃতির প্রতীক ব্যবহার করব। সিদ্ধান্ত প্রতীক যেটা হীরক আকৃতির প্রতীক, সেটাকে আমরা সিদ্ধান্ত প্রতীক বলছি। এই সিদ্ধান্ত প্রতীকে সবসময় একটি প্রশ্ন করব, এই প্রশ্নের আমরা অ্যান্সার পাবো হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো। এরপরে আমরা প্রবাহ দিক ব্যবহার করব, সেই প্রবাহ দিকে আমরা
আমরা ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডানে, বা উপর থেকে নিচে, বা নিচ থেকে উপরে, এটা আমরা আমাদের ফ্লো চার্টগুলোতে ব্যবহার করব। আমরা সংযোগ প্রতীক ব্যবহার করব। মনে করো কোনো একটা ফ্লো চার্ট এক পৃষ্ঠায় শেষ হচ্ছে না, একাধিক পৃষ্ঠা প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা সংযোগ প্রতীক ব্যবহার করতে পারি, কানেক্টর। তারপরে আমরা এখানে লুপের চিত্রটা একটু দেখতে পাচ্ছি, ষড়ভুজ আকৃতির, এইরকম একটা বহু নির্বাচনের জন্য মনে রাখবো। সাবরুটিনটা বহু নির্বাচনের জন্য মনে রাখবো। বর্ণনা বা টিকা প্রতীক কোনটি, এটি আমরা মনে রাখবো। প্রতীকটি, টিকা প্রতীক, চিত্র এবং নাম দুইটি। তো এখন এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। নিচের কোনটি ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, নিচের কোনটি প্রক্রিয়াকরণ হিসেবে কাজ করে, নিচের কোনটি সিদ্ধান্ত প্রতীক, নিচের কোনটি টিকা প্রতীক, নিচের কোনটি সাব রুটিন, এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। তো এখন এই বহু নির্বাচনী প্রশ্নের পাশাপাশি আমরা যখন খ নম্বর প্রশ্নগুলো দেখি, সেই খ নম্বর প্রশ্নেও সৃজনশীলে থাকতে পারে যে প্রোগ্রাম ফ্লো চার্টে যে সমস্ত চিত্র ব্যবহার করা হয় সেগুলোর নাম এবং চিত্রগুলো বা নাম এবং কাজ লেখো, সেগুলো আসতে পারে। আবার পাশাপাশি আমরা যদি দেখি যে যখন আমরা ফ্লোচার্টগুলো তৈরি করব তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করব শুরু শেষ, তারপরে আমরা ব্যবহার করব ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণ, প্রবাহ দিক, সংযোগ প্রতীক, এইগুলো হয়তো আমরা ব্যবহার করব। যাই হোক, আমরা অনেক দূর চলে এসেছি। তা আমরা এরপরে আমরা একটি বিষয় তোমাদের বলতে চাই, যেহেতু আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করলাম, তা তোমরা একটা পার্থক্য করবা। সেই পার্থক্যটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে। পার্থক্যটা কিসের? অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কিভাবে তৈরি করা যায় সেটা তোমরা করবা। আর এই অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমরা একটা বিষয় লিখবো যে এখানে যে চিত্রগুলো ব্যবহার করব, মনে করা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটি ফ্লোচার্ট। এখন এই যে চিত্রগুলো ইনপুটের জন্য, আউটপুটের জন্য, প্রসেসিং এর জন্য, হ্যাঁ, তো এই যে চিত্রগুলো আমরা একটু সুন্দর করে লেখার বা করার চেষ্টা করব। সেখানে যেন বেশি খারাপ না দেখায়, বেশি ছোটও যেন না হয়, বেশি বড়ও যেন না হয় চিত্রগুলো, সেদিকটা আমরা লক্ষ্য রাখবো। আরেকটি বিষয় লক্ষ্য রাখবো যে এই চিত্রের ভেতরে আমরা যা কিছু লিখবো, মানে শুরু, যেটাকে আমরা শুরু, স্টার্ট, এরকম স্টার্ট বা শুরু করে মান গ্রহণ করে, এক্স এর মান, ওয়াই এর মান গ্রহণ করে বা ইনপুট করে এই লেখাগুলো যে আমরা লিখবো, সেই লেখাগুলো স্পষ্ট হতে হবে। লেখা যেন আমাদের চিত্রের ভেতরেই অবস্থান করে, আর লেখাটা সংক্ষিপ্ত এবং সহজ হতে হবে, যেন অল্প কথার মধ্যেই আমাদের আসল বিষয়টা ফুটে আসে। তো এই বিষয়টা আমরা লক্ষ্য করব। প্রবাহ দিক আমরা ব্যবহার করবো এখানে। তো এই আমাদের ফ্লোচার্ট তৈরি করার যে নিয়মগুলো, সেগুলো আমরা একটু অনুসরণ করে ফ্লোচার্ট তৈরি করব। আমরা এখানে বললাম যে তোমরা অ্যালগরিদম ফ্লোচার্টের একটা মনে করো যে পার্থক্য নির্ণয় করবা। তো একটি কথা বলি যে আমরা যদি একটি ফ্লোচার্ট যদি তৈরি করি, তাহলে আমরা একটি নমুনা দেই। মনে করো আমি চা তৈরি করব। কি করব? চা তৈরি করব। তা আমি জাস্ট এমনি বলতেছি, এটা চা তৈরি করব। চা তৈরি করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে, সেই উপকরণগুলো আমাদের কি করতে হবে? কাছাকাছি রাখতে হবে। এখন উপকরণগুলো কাছাকাছি রাখতে গেলে আমাদের শুরু করলো, আগে তো শুরুটা করতে হবে নাকি? শুরু করব, তারপরে আমরা কি কি ইনপুট নেওয়ার দরকার সেটা ইনপুট করব, তারপরে আমাদের কি কি দরকার, প্রসেসিং এর দরকার, সেই প্রসেসিংটা, প্রক্রিয়াকরণটা করব। এখন মনে করো চা শুরু করলাম, ইনপুট করলাম, চায়ে আমাদের যেটা উপকরণ দেওয়া দরকার, পানি, চা পাতি বা চিনি ইত্যাদি, এগুলো আমরা দিলাম। তারপরে হয়তো আমরা সেগুলো একসাথে মিক্সচার করে, এখন মনে করো আমি বিদ্যুতের সংযোগ ব্যবহার করে আমি হয়তো চা তৈরি করছি, মনে করো, বা করব। এখন বিদ্যুতের সংযোগ দেওয়া আছে কিনা সেটা লক্ষ্য করব, বা বিদ্যুতের সংযোগ সঠিকভাবে পেয়েছে কিনা সেটা লক্ষ্য করব। তারপরে হয়তো আমরা এই কেটলিতে চাটা গরম করার জন্য, পানিটা গরম করার জন্য অন করব। এখন
যদি পানিটা গরম হয়ে যায় তাহলে আমরা কি করব যে হ্যাঁ আমাদের যা যা উপকরণ একসাথে মিশানো দরকার মিশাই ফেলছি, হয়তো আমরা চা অলরেডি পেয়ে যাব, তাহলে হয়তো আমরা আউটপুট আউটপুট পেয়ে গেলে আমরা কি করব, শেষ করে দেবো। এই তো এই ধরনের ধাপগুলো কিন্তু আমাদের আসবে। এখন কথা হচ্ছে যদি আমার এখানে মনে করো প্রসেসিং এ যে বিষয়টা আছে, এই প্রসেসিং করতে গিয়ে দেখা যাচ্ছে চায়ে পানি গরম করার জন্য আমরা সব সুইচ অন করে রেখে দিয়েছি, এখন দেখা যাচ্ছে যে আমার যেখানে পানিটা গরম হয়ে আমার চায়ে আসা, চায়ে পরিণত হওয়ার কথা সেখানে হয়নি, পানিটা গরমই হয়নি। এখন কি কথা, আমাদের পূর্বের দিকে ফিরে যেতে হবে, কথায় আমাদের ভুল আছে, আমাদের সংযোগে ভুল আছে কিনা এটা বা অন্য কোনো ত্রুটি আছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই যে মনে করো যেখানে আমাদের চা ফলাফল আউটপুট পাওয়ার কথা, সেখানে আমাদের চায়ে কোনো চায়ের কোনো নামই নেই, পানিটাই গরম হয়নি, চা আমরা কিভাবে পাবো? তো এই জন্য আমাদের পুনরায় পিছনের দিকে এই যে প্রবাহ দিকগুলো ব্যবহার করা হচ্ছে, এই পুনরায় পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে যে আমাদের অন্য কোথাও সংযোগে বা অন্য কোনো ত্রুটি আছে কিনা সেটি লক্ষ্য করতে হবে। যদি সে ধরনের, এখন মনে করো আমি সুইচ দেই নাই, এখন যদি সুইচ না দিয়ে আবার পিছনের দিকে গিয়ে সুইচ দিতে হবে, তারপরে কিছুক্ষণ পর অপেক্ষা করতে, তারপরে হয়তো আমরা প্রসেসিং পাবো, ফলাফল পাবো, তারপরে আমরা শেষ করব। এই হচ্ছে বিষয়গুলো আমাদের অ্যালগরিদম বা ফ্লো চার্টের বিষয়গুলো। একটা আমাদের হয়তো চিত্রের মাধ্যমে দেখাবো, আর একটা বর্ণনা ভিত্তিক আকারে আমরা হয়তো দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর এদিকে না যাচ্ছি, আমরা আগামী দিনে কিভাবে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করা যায় সেই বিষয়গুলো মাথায় রাখবো। বা আমরা হয়তো এমনও যেতে পারি কিছু কিছু বিষয়, যেমন ডেটা টাইপ আছে, আমাদের অপারেটর আছে, সেগুলো তো চলে যেতে পারি, আর অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম, তিনটা বিষয় আমরা একসাথে করতে পারি। সেই বিষয়টা মাথায় রেখে হয়তো আগামী ক্লাসটা আমরা রেডি করব। তা আজকে এ পর্যন্ত রাখছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।